আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। সকলে বই খাতা নিয়েছেন তাই না? জি স্যার। আচ্ছা, সকলে হচ্ছে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে নেন, এই যে এভাবে করে নেন। ঠিক আছে? এভাবে আছে না? এভাবে করে নেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে হচ্ছে মোবাইলটাকে ঘুরে নেন, এই যে ল্যান্ডস্কেপ করে নেন, অর্থাৎ আয়তক্ষেত্র যেভাবে ফুল ওভাবে। স্ক্রিন। গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? কত নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড আলোচনা করেছিলাম? স্যার 6 এর ক ক হিসেবে ছিল। 5 শেষ করেছিলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা কোন পর্যন্ত আলোচনা করেছিলাম? ঢাকা বোর্ড 2019 এর 6 শেষ করেছিলি? জি স্যার। ওকে ঠিক আছে, আজকে তাহলে কি 7 নম্বর থেকে শুরু করব? 3 নাম্বার থেকে শুরু করবেন স্যার। কেন? 6 এর তো ক করাই ছিল। ও 6 এর 3 সেটা বলো। আচ্ছা ঠিক আছে। স্যার আমি তো হোমওয়ার্ক পাঠাইছি দেখছেন। হ্যাঁ, যারা যারা পাঠিয়েছেন দেখছি না, আমি এগুলো আবার লিখে রাখতে হয়। আপনাদের একটা শীট আছে, ওই শীটে লিখে রাখি। তাহলে সবাই মোটামুটি এসে গেছেন তাই না? আজকে আমরা 15 জনের মতো আছি। ঠিক আছে, সবাই খাতা কলম নেন, বই নেন। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখেন। ওকে, সকলকে তাহলে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করবো তাহলে সৃজনশীল 6। সৃজনশীল 6 এর হচ্ছে কি আমরা ঘ নম্বর প্রশ্নটা শুরু করব। আপনারা মাঝে মাঝে রেসপন্স দিন। আপনারা কি স্পষ্টভাবে দেখতেছেন প্রশ্নটা? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, very good. তাহলে প্রশ্নটা হচ্ছে মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমরা মূলধন জাতীয় ব্যয়গুলো বের করব এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো বের করব। ব্যয় বের করার পরে দুইটার মধ্যে বিয়োগফল বের করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। আমরা ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এখান থেকে। তাহলে আপনারা ঘর করে ফেলেন, ঘর করেন, করছেন? তারিখ তো এখানে কি তারিখ আছে? হ্যালো স্যার 6 এর 2 কই? হ্যাঁ, 6 এর 2 তো পড়ানো শেষ হয়েছে, আপনি পান নাই? না স্যার ওটা পাইনি। আচ্ছা ঠিক আছে, আবার দেখেন তাহলে 6 এর 2 থেকে দেখেন। এই হচ্ছে 6 এর 2। জি স্যার। ওকে শুরু করেন। যারা হচ্ছে পেয়েছেন তো পেয়েছেন, আর যারা পান নাই তারা এখান থেকে শুরু করেন আবার। মুনাফা জাতীয় আয় ও মূলধন জাতীয় আয়ের পরিমাপ নির্ণয়। প্রথমে আমরা মুনাফা জাতীয় আয়গুলো নির্ণয় করব। তারিখ, বিবরণ, টাকা, টাকা বা টাকা করে একটা দিলে চলবে। এখানে তারিখের করে কি আছে? রোমান সংখ্যা, রোমান 1 2 দেওয়া আছে। তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে প্রথমে হচ্ছে কি 5 নম্বরটা দেখেন, ফার্মেসিতে হ্যালো ফার্মেসিতে ঔষধ বিক্রয়, এটা হচ্ছে কি মুনাফা জাতীয় আয়। বিক্রয় হচ্ছে মুনাফা জাতীয় আয়ের সবচেয়ে বড় এবং বৃহত্তম অংশ। তাহলে ওষুধ বিক্রি করেছে কত টাকা? 2 লক্ষ টাকা। আপনাদের বইতে দেখেন এই প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে কত? ফার্মেসিতে মোট ওষুধ বিক্রয় 2 লক্ষ টাকা। তারপরে দেখেন তার নিচে কত আছে? 7 নাম্বার দেখেন, ক্লিনিক থেকে কমিশন প্রাপ্তি। তাহলে এটা হচ্ছে কি কমিশন পেয়েছে। তাহলে এটা কি এই বছরের এই অর্থ বছরের মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি কত টাকা? 20,000 টাকা। তাহলে কত আসে? 2,20,000 টাকা। হ্যাঁ ভেরি গুড,
2,20,000 টাকা। এরপরে হচ্ছে কি মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা দেখবো যে মূলধন জাতীয় আয় কি আছে। দেখেন আপনাদের প্রশ্নে একবারে 6 নম্বরে চলে যান। এই যে এই পাশে 6 নম্বর দেখতে পাচ্ছেন, মাউসের পয়েন্ট দেখছেন না? ফার্মেসিতে স্থান সংকুলিত না হওয়ায় 3 লক্ষ টাকার ক্রয়কৃত ইসিজি মেশিনটি 3,20,000 টাকা বিক্রয়। তাহলে আমরা ইসিজি বিক্রি করেছি কত টাকা স্যার? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। 3,20,000 টাকা, 20,000 টাকা বিক্রি 3 করেছি। লক্ষ 20 টাকা। ওকে। আর হচ্ছে গিয়ে আমরা এটা ক্রয় করেছিলাম 3 লক্ষ টাকা দিয়ে। তাহলে কত হলো? 20,000 টাকা। ওকে, আমরা বাদ দেব। বাদ দিয়ে হচ্ছে আমরা লিখবো 3,20,000 টাকা মাইনাস 3 লক্ষ, কত হলো? 20,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ। এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। স্ক্রিনে দাগ দিয়েছেন কি? স্ক্রিনে দাগ আদায় করবেন না, আপনাদের ক্ষতি হবে। তাহলে যারা ছোট লেখার কারণে মোবাইলে বুঝতে পারে না তাদের জন্য বড় করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। কিন্তু কেউ একজন স্ক্রিনে দাগ দিয়ে দিয়েছে, 12টা বাজাইছে। দেখা শেষ? খ নম্বর স্ক্রিনশট দিয়ে নেন। এবার আমরা তারপরের অঙ্কে চলে যাই। আপনাদের স্ক্রিনশট দেওয়া শেষ আশা করি। জি স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, তাহলে দেখেন প্রশ্নে কি আছে। প্রশ্ন হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের মূলধন জাতীয় ব্যয় নির্ণয় করতে হবে। মূলধন জাতীয় ব্যয় কোথায় আছে দেখেন দেখি প্রশ্নের মধ্যে। প্রথমে হচ্ছে চেম্বার ক্রয় করেছিলাম, 2 নম্বরে তারিখ দেখেছেন? চেম্বার ক্রয় দেখেছেন আপনারা সবাই? জি স্যার। ওকে, তাহলে লেখেন আপনারা প্রথমে চেম্বারে যে আসবাবপত্র ক্রয় করেছে লিখেছেন। লেখেন আসবাবপত্র ক্রয় বা আসবাবপত্র হিসাব 50,000 টাকা। দেখা শেষ? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আসবাবপত্র ক্রয় 2 নম্বর, অর্থাৎ ক্রমিক রোমান 2, ফার্মেসিতে ডাক্তারের চেম্বারের জন্য আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, এটা লিখবো। এবং কি আছে তারই নিচে আছে দেখেন 4 নম্বরে দেওয়া আছে ফার্মেসি ডেকোরেশন বাবদ ব্যয় হয়েছে 1 লক্ষ টাকা। অর্থাৎ ফার্মেসিকে সুন্দরভাবে সাজানোর জন্য ব্যয় করা হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে হ্যাঁ, যেহেতু এই ডেকোরেশন ফার্মেসিতে অধিকাংশ সময় ধরে থাকবে, 1 বছরের উপরে, কিন্তু বিয়ের যে ডেকোরেশন সেটা মাত্র থাকে 1 দিন বা 3 দিন বা 10 দিন থাকে। তাহলে আপনারা ওইটার সাথে গোলাই ফেলাইয়েন না যে ডেকোরেশন তো সাধারণত আমরা জানি এটা না। ডাক্তারের যে চেম্বারে যে ইয়াগুলো হয়, ডেকোরেশন গুলো হয়, এগুলো দীর্ঘমেয়াদী থাকে, এই জন্য এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আপনারা বাস্তবে যে বিয়ে শাদীর সাথে এটাকে মিল করলে অঙ্কতে ভুল করবে। এটা মূলত আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। আপনারা কি বিভ্রান্ত হয়েছেন? না স্যার। ওকে, ভেরি গুড। যদি অনেকগুলো থাকে তাহলে? হ্যাঁ জি স্যার, বুঝে নেই স্যার যেমন ফার্মেসি একটা আছে যেটা মূলধন, মানে এক্সট্রা যদি অন্যগুলো থাকে যেগুলো নাকি কনফিউশন করার যেমন জন্য এই যে দেওয়ানের চুনকাম, ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটার মেরামত, এগুলো হচ্ছে মূলত বিভ্রান্ত করে। আপনারা জানেন, আপনাদের বই সামনে আছে না, দেখেন এখানে লেখা আছে। এগুলা চুনকামটাকে আপনি আপনার মতো করে ধরতে পারেন। যেমন কেউ কেউ আছে বছর ব্যাপী, মানে প্রতি বছরই দেওয়ালে চুনকাম করে, অনেকের টাকা রাখার জায়গা নাই, এই জন্য দেওয়ালের মধ্যে রাখে, তো তাদের জন্য এটা হচ্ছে মুনাফা জাতীয়। আর অনেকে আছে একবার রং করেছে 3, 4, 10 বছর, যতক্ষণ পর্যন্ত ভাড়াটিয়ারা না বলবে ততক্ষণ পর্যন্ত রং করবে না, তাদের জন্য হচ্ছে মূলধন। স্বাভাবিক মূলধন হবে। হ্যাঁ, মূলধন হবে। আবার দেখেন অনেক সময় কম্পিউটার 3,000 টাকার মেরামত, কম্পিউটারের মেরামত, এটা আপনি মূলধনও ধরতে পারেন, মুনাফা ধরতে পারেন। তাহলে যাই ধরেন না কেন, আপনি এটা যদি নোট দেন বা টিকা দেন তাহলে আপনার জন্য বেস্ট হবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের মূলধন জাতীয় ব্যয় আর নেই, মাত্র আছে রোমান 2 এবং রোমান 4। এই দুটা যোগফল হচ্ছে কত? 1,50,000 টাকা। 50,000 টাকা। ওকে, ভেরি গুড। তারপরে দেখেন এবার আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো বের করি। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে প্রথমে কি আছে? ঔষধ কোম্পানির নিকট ওষুধ ক্রয়, ঠিক আছে, অর্থাৎ ক্রয় করেছে। যেহেতু এটা একটা ফার্মেসি, ফার্মেসির পণ্যটাই হচ্ছে ঔষধ, তাহলে ওষুধটা হচ্ছে এখানে ক্রয় হিসাব। আপনারা চাইলে ওষুধ ক্রয় লিখতে পারেন অথবা ক্রয় হিসাব লিখতে পারেন। তাহলে 1 তারিখে রোমান 1-এ প্রথম দাখিলাটা কত আছে? 1,20,000 টাকা আছে ঔষধ। তারপর দেখেন 3 নম্বরে কি আছে? স্থানীয় কেবল অপারেটরকে
ফার্মেসি প্রচারের জন্য দুই 2 বছর চালানোর জন্য 48,000 টাকা প্রদান। আপনারা অনেকে যারা টিভি দেখেন, অবশ্যই এখন কম দেখা হয়, দেখবেন ডিশে কিছু চ্যানেল আছে যেগুলোতে নতুন নতুন সিনেমা দেয় এবং ওই সিনেমার ফাঁকে ফাঁকে কিন্তু অ্যাডভার্টাইজ দেয়। দেখেছেন না আপনারা? জি স্যার। জি মুগদা স্যার। এলাকায় মনে হয় 3 থেকে 4টা এরকম চ্যানেল আছে, তাই না? তো ওগুলা যে প্রচারণের জন্য ব্যয় দিয়েছে, এককালীন ব্যয় 2 বছরের জন্য কত টাকা? 48,000 টাকা। 48,000 টাকা যোগ করেন দেখি কত আসে। ও আচ্ছা। এখানে ভুল আছে। আচ্ছা, এখানে লেখার ভুল আছে। যোগ করেন তাহলে 1,20,000 যোগ 48 কত আসে? 1,20,000 যোগ কি স্যার 48? 48 হবে কি স্যার? 1,68,000 স্যার। 48 হবে কি? 1 লক্ষ স্যার। এখানে কি 48,000 টাকা হবে না না স্যার 24,000 টাকা? 48 হবে না, 24,000 এক বছর। ভেরি গুড, ভেরি গুড। 24,000 কারণ হচ্ছে আমরা বর্তমান অর্থ বছরে করতেছি, তাহলে 48 কে 2 দিয়ে ভাগ দেন, কত আসে? 24। 24,000 টাকা। 24,000। তাহলে 1,20,000 যোগ 24,000 কত আসছে? 1,44,000। ওকে, এখন আমাদের মূলজাতীয় ব্যয় হচ্ছে 1,50,000, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 1,44,000 টাকা। তাহলে আমাদের পরিমাণ কত দাঁড়ায়? অর্থাৎ 6,000। পার্থক্য 6,000 টাকা। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন না স্যার? জি স্যার। ওকে, ঠিক আছে। যারা হচ্ছে ছোট লেখার কারণে দেখতে পান নাই, তারা একটু বড় লেখা আছে এখানে দেখে নিন। সকলে দেখেছেন? জি স্যার। ওকে, জি স্যার। সবাই তাহলে বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা 6 নম্বর অঙ্ক করেছি, এখন আমরা 7 নম্বর অঙ্ক যাব। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। ভেরি গুড। স্যার 7 নম্বর প্রশ্নে প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেই। প্রশ্নে বলা আছে 2018 সালের এপ্রিল মাসে লুবনা এন্টারপ্রাইজ এর ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। 1 তারিখ। জি স্যার, বলেন। 1 তারিখে হচ্ছে এপ্রিলে 1 তারিখ হচ্ছে হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক, কেউ কিছু বলতে চাচ্ছেন? না স্যার। ওকে, এপ্রিলের 1 তারিখ হচ্ছে হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। তাহলে এটা নিয়ে তিনি ব্যবসা সংগঠিত করেছেন প্রথমে এপ্রিল মাসে। তারপর 8 তারিখে হচ্ছে গিয়ে পণ্য ক্রয় নগদে করেছেন 30,000 টাকা। 9 তারিখে হচ্ছে ব্যাংক জমা দেওয়া হলো 10,000 টাকা। কেউ যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করতে পারেন। 12 তারিখে হচ্ছে পণ্য বিক্রয় নগদে হচ্ছে 20,000 টাকা এবং চেকে হচ্ছে 15,000 টাকা। তাহলে মোট কত হলো? মোট কত হলো? 35,000। 35,000 টাকা। তারপরে দেখেন পরের প্রশ্নে কি আছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 3,500 টাকা। তাহলে এটা উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এটা তো আপনারা জানেন, তাই না? জি স্যার। ওকে, 16 তারিখ হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করেছে 6,000 টাকা। তাহলে হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 18 তারিখ হচ্ছে চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? মারফত কি স্যার? জি স্যার। স্যার মারফত কি? মারফত মানে মারফত। চেকের মাধ্যমে, মানে কোনো কিছুর মাধ্যমে, ও। নগদে না দিয়ে চেকে দিছে। ঠিক আছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তারপরে 20 তারিখে আসেন, রাজুর দেনার 12,000 টাকা 5% বাট্টা নিষ্পত্তি করা হলো। তাহলে রাজু হচ্ছে কি? এখানে দেখেন দেখি রাজুকে চিনতে পারেন কিনা। রাজু হয়েছে স্যার দানাদার, ফানাদার স্যার। পানাদা। ওকে, ভেরি গুড। তাহলে 12,000 টাকার উপর 5% যা আসবে সেটা বাদ দিয়ে এটা হচ্ছে নগদ বার্তা। তারপরে দেখেন 30 তারিখে ব্যাংক জমাতিরিক্ত সুদ চার্জ করা হলো কত? 500 টাকা। যেহেতু 500। আমরা ব্যাংক থেকে ধার নিয়েছি, এটা আমাদের সুদ দিতে হবে, তাই না? 500 টাকা এটা আমাদের খরচ। এখন আপনাদের করণীয় হচ্ছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করুন। দেখেন দেখি এখানে মোট আয় কি কি আছে, আপনারা আইডেন্টিফাই করতে পারছেন কি? দেখেন দেখি। বিক্রয়, নগদে বিক্রয়। পণ্য বিক্রয়। তারপরে হ্যাঁ 12 তারিখে। তারপরে আর আছে তারপর আছে স্যার কোনটা দেখেন দেখি? 20। 20 নাম্বার, ভেরি গুড। তাহলে এখন আমরা গড় করে ফেলি তারিখ, বিবরণ, টাকা।
আপনাদের জ্ঞাত হচ্ছে জানাই রাখি, আপনাদের হচ্ছে এটা রেকর্ড হচ্ছে। প্রথমত জুমে রেকর্ড হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে আমার স্ক্রিন রেকর্ড দুইটাই চলতেছে, যেন একটা ফেল করলে আরেকটা যেন না ফেল করে। তাহলে দেখেন এপ্রিলের 12 তারিখ হচ্ছে বিক্রয় 35,000 টাকা, কিভাবে নগদে হচ্ছে 20,000, ব্যাংকে হচ্ছে 15,000, মোট কথা 35,000 টাকা। অনুরূপভাবে এপ্রিলের 20 তারিখে কত হচ্ছে বাট্টায়, তাহলে 12,000 টাকার উপরে 5% বাটা দিলে কত আসে? 600 টাকা। ওকে, ভেরি গুড। তাহলে 35,000 যোগ 600 কত হচ্ছে? 35,600। 35,600 ভেরি গুড, এক্সেলেন্ট হয়েছে। এতটুকু বুঝতে আশা করি কারো সমস্যা হয় নাই। ওকে, তাহলে আপনারা 2 এ 2 পেয়েছেন। যারা মোবাইলে দেখছেন বিশেষ করে তাদের জন্য হচ্ছে একটু বড় করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। কেউ একজন স্ক্রিনে দাগ দিয়েছে, তার জন্য দেখেন মোট আয়ের উপর একটা দাগ পড়েছে। এতটুকু শেষ। ক নাম্বার সবাই নির্ণয় করেছেন? জি স্যার। ওকে, খ নম্বরে চলে যেতে হলে আমরা খ নম্বরে কি ক নম্বরটা দেখেন নাই স্যার? না স্যার, আমি মাত্র আসছি। ওকে, স্ক্রিনশট দিয়ে নেন একটু। এটা হচ্ছে এপ্রিলের 12 তারিখ এবং এপ্রিলের 20 তারিখ, দুটো যোগ করে দিলে হচ্ছে 35,600 টাকা। রিতম মোবাইলে সফটওয়্যার আছে না, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার আছে না? স্যার আমি ল্যাপটপে বসছি। হ্যাঁ, সেটাই বলতেছি, তোমার ল্যাপটপে কি সফটওয়্যার আছে না, স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার? না আচ্ছা, তুমি আমাকে একটা ইমেল করো, আমি তোমাকে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পাঠিয়ে দেবো গুগল ড্রাইভ থেকে নিয়ে নেও। আর যারা যারা নিতে চাও তারাও নিতে পারো। ওকে, তাহলে ক নাম্বার দেখা শেষ? জি স্যার। ওকে, খ নম্বরে আসেন। এপ্রিলের 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা নগদ প্রবাহ, মানে নগদ প্রদান জাবেদা করবেন। প্রদান। হ্যাঁ, নগদ প্রদান জাবেদা করবেন। ঘর লেখেন প্রথমে লুবনা এন্টারপ্রাইজের নগদ প্রদান জাবেদা। প্রথমে তারিখ, যেহেতু প্রদান করবো আমরা চেকের মাধ্যমে বেশি, চেক নং, ডেবিট হিসাব কার্ড, সূত্র, তারপর ডেবিট হিসাব, ক্রেডিট হিসাব। তারপর ডেবিটের মধ্যে আমাদের সাব কিছু কলাম আসবে এবং ক্রেডিটের দিকে সাব কলাম আসবে। আপনারা আমার মতো করে দেখে ঘরটা করে নেন। ঘর করা শেষ হলে আমাকে জানাবেন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখেন, যেহেতু প্রশ্নে কি আছে সরাসরি বলা আছে, কি বলেছে আমাদের প্রশ্নে 16 তারিখ থেকে 30 তারিখ, তাহলে 16 তারিখে আসে যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ। বাবু ইয়া করতে, বাবু কার মিউট করে দেন স্যার আপনি আপাতত। ওকে, ঠিক আছে, আমরা মিউট করে দিয়েছি, আপনারা আশা করি আপনাদের সমস্যা হবে না। তারপরে যান, কি আছে প্রথমে 16 তারিখ একজন রেসপন্স দেন আনমিউট করে। 16 তারিখ হচ্ছে কি যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখেন, যেহেতু আমরা মূল্য পরিশোধ করেছি, আমাদের কাছ থেকে অর্থ চলে গেছে, এটা আমাদের প্রদান। আমরা লিখবো এপ্রিলের 6। এখানে যেহেতু লেনদেনে কোনো চেকের উল্লেখ নেই, তাহলে আমরা জানি নগদ প্রদান জাবেদায় হচ্ছে নগদ, চেক মানে ব্যাংক এবং নগদ সমতুল্য যত প্রদান আছে সবগুলো এখানে আসবে। আপনারা তো এতটুকু জানেন, তাই না স্যার? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখানে কি আছে, আমাদের নগদ প্রদান এবং নগদ প্রাপ্তিতে যেটা হচ্ছে নগদ হিসাবে মূল্যায়ন করা হচ্ছে নগদ টাকা, চেক, ব্যাংক হিসাব এবং অন্যান্য নগদ সমতুল্য।
এগুলাকে আমরা নগদ হিসাবে ধরবো। তাহলে এখানে যেহেতু আমরা যন্ত্রপাতি ক্রয় করে চেক দিয়েছি, চেকের কোনো নাম্বার নাই, সেটা আমরা চেকের নাম্বারের ঘর ফাঁকা রাখবো। এখন লিখবো যে যন্ত্রপাতি হিসাব, এটা আমাদের ডেবিট কলামে আমাদের জায়গা কম থাকার কারণে আমরা অন্যান্যতে লিখবো, এবং যেহেতু আমরা নগদে দিয়েছি নগদের ঘর থেকে ক্যারিড হবে। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? না স্যার। ওকে, না স্যার। তাহলে লিখবো যে এপ্রিলের 16 তারিখ ডেবিট হিসাব কাজ, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ বিবরণের ঘরে লিখবো ডেবিট হিসাব কাজ এবং নগদের ঘরে লিখবো ক্রেডিট গুলো। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ডেবিট কলামে, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট কলামে, নগদের ঘরে। এখন যেহেতু যন্ত্রপাতির জন্য আমাদের ডেবিট কলামে কোনো ঘর নেই, এই জন্য আমরা এটাকে চাইলে অন্যান্য ঘরে লিখতে পারি। আর তোমাদের যেহেতু খাতায় জায়গা আছে, তোমরা চাইলে যন্ত্রপাতির জন্য একটা ঘর করতেই পারো। ঠিক আছে? তারপর আসে 16 তারিখের পরে হচ্ছে 18 তারিখ, বলা হয়েছে চেক মারফত পণ্য ক্রয়। আমরা তাহলে এখানে কি করছি? পণ্য ক্রয় করেছি। জাবেদা হচ্ছে কি বলেন দেখি, একজন জাবেদা বলেন। হ্যাঁ, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে আমরা ডেবিট হিসাব খাতে লিখবো ক্রয় হিসাব, এবং যেহেতু চেকে গেছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে হচ্ছে কি নগদ বলতে নগদ টাকা, ব্যাংক, চেক এগুলাকে বুঝাবো। তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, ডেবিট হিসাব খাতে, এবং নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা লিখবো। এখন ক্রয়ের জন্য কি আছে? ডেবিট হিসাব খাতে ঘর আছে, এই জন্য আমরা ক্রয় হিসাবের ঘরেই টাকাটা লিখবো। কত টাকা লিখবো আমরা? 10,000। 10,000 টাকা। ভেরি গুড। এটা তো বুঝতে পেরেছেন তাই না? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। এবার আসেন 20 তারিখে আসেন। এই দাগ দিয়েছে কে? আবার স্ক্রিনে আরেকটা দাগ দিয়েছে কে জানেন? দাগাদাই করবেন না। তারপর দেখেন 18 তারিখ হচ্ছে 18 তারিখ বুঝতে পেরেছেন। 20 তারিখ আসেন। রাজুর দেনার 5% বাড়টায় 12,000 টাকা পরিশোধ, তাই না? মানে রাজু হচ্ছে আমাদের কাছ থেকে 12,000 টাকা পেত, তিনি আমাদেরকে 5% কি করেছেন? ছাড় দিয়েছেন। তাহলে 12,000 টাকার উপরে 5% হচ্ছে কত? 600 টাকা, তাই না? তাহলে হচ্ছে আপনি লেখেন জাবেদা কি হবে? জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, তাই না স্যার? এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। স্ক্রিনে দাগাদাগি করেন না। হ্যাঁ, ভেরি গুড। দাগ মিশে দিবেন স্যার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনাকে ধন্যবাদ। অন্যরা একটু রিমুভ করে দেন আপনাদের দাগটা। দেখেন তাহলে জাবেদা হচ্ছে কি 20 তারিখে জাবেদা রাজু হিসাব লিখতে পারেন, অথবা পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 11,400 টাকা, এবং হচ্ছে প্রাপ্ত বার্তা ক্রেডিট 600 টাকা। তাহলে আমরা জাবেদা অনুযায়ী লিখে ফেলি। ডেবিট হিসাব খাতে হচ্ছে পাওনাদার রাজু হিসাব, তারপর যে টাকা লিখবো পাওনাদার নামে ডেবিট কলামে একটা ঘর আছে, আমরা সেই ক্ষেত্রে এখানে 12,000 টাকা লিখবো ঘরে। যদি ঘর না থাকে তাহলে আমরা অন্যান্যতে দেবো। তারপর হচ্ছে কি প্রাপ্ত বার্তার ঘরে 600 টাকা, এবং নগদের ঘরে হচ্ছে 11,400 টাকা। মেয়েরা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। তারপর 30 তারিখে যান। ব্যাংক জমা জি স্যার। ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ করা হলো। তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে যেহেতু আমরা ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করেছি, সেই জন্য হচ্ছে আমাদেরকে সুদ দিতে হচ্ছে। এখানে মূলত চার্জ না, সুদ হবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য হচ্ছে এখানে সুদ এবং চার্জ দুইটা একসাথে লেখা আছে। আপনারা দেখবেন যে প্রথমে কি আছে? 1 তারিখে ব্যাংক জমাতিরিক্তের উপরে কি দেওয়া আছে? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে কি আপনাদের দেখেন লেখা আছে কত? 20,000 টাকা। তার মানে আপনি হচ্ছে ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করেছেন, এই জন্য এটাকে আপনার জন্য কি দিতে হবে? চার্জ নয়, এটাকে আপনাকে সুদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে আপনার জন্য খরচ। তাহলে আমরা জানি কি ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লিখেছেন? ওকে, ঠিক আছে। ওকে, তারপরে যান। তাহলে লেখা শেষ এতটুকু। এখন যোগ বিয়োগ করে দেখেন ক্রয় হিসাবে মোট টাকার পরিমাণ হচ্ছে কত? জি স্যার। মিউট করার জন্য ওর বাসা থেকে সব বলছে। হ্যাঁ, এন এম নিবিড় 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 নিবিড়, তুমি একটু মাইকটা ইয়ে করো। হ্যাঁ, বাবু কান্না করতেছে স্যার। এটা ইচ্ছাকৃত না? না স্যার, আমার বাসায় নেই তো, আমার বাসায় কোনো বাবু নেই। তাহলে কার বাসায় কান্না স্যার করতেছে? ওমর স্যার। ওমর স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একা ক্লাস করছি, বাসায় কেউ নেই। আচ্ছা, ঠিক আছে। তোমাদের ক্লাস 10 এ সমস্যা কম হয়, ক্লাস 9 এ বেশি হয়। ক্লাস 9 এ দুইটা স্টুডেন্ট আছে, একটা হচ্ছে ছেলে, নাম দিয়েছে
রিমি আক্তার, ঠিক আছে। আর একটা হচ্ছে ইলিমিনেটি ক্লাস 9, এই দুইজন খুব ডিস্টার্ব করে। যে হচ্ছে গিয়ে রিমি আক্তার, সে তো ওই যে কি জানি রিপন ভিডিও শোনায়, বুঝছো, দুষ্ট পোলাপান। আচ্ছা এবার দেখো ওমর মিউট করতে। ওমর তুমি একটু নিজে মিউট করে নাও, সবাইকে মিউট না করে তুমি পার্সোনালি মিউট করে নাও, ঠিক আছে। আমি মিউট করে দিচ্ছি, তোমরা সবাই আর মিউট করে নাও, আর শুধু ওমরে মিউট করে থাকবে, ঠিক আছে। এখন আসেন আমরা যোগ করব। ক্রয় হিসাবে যোগফল হচ্ছে কত? 10,000 টাকা। আমরা এখানে লিখবো নিচে, আপনারা চাইলে ক্লোজ করে দিতে পারেন, 10,000 টাকা নিচে ক্লোজ করে দিতে পারেন। আপনাদের বইতে এটা ক্লোজ নাই, এটা ক্লোজটার অর্থ হচ্ছে ক্রয় হিসাবে সর্বশেষ এই মাসের লেনদেন হচ্ছে 10,000 টাকা। তারপর হচ্ছে পাওনাদার হিসাব হচ্ছে, যেহেতু একটা মাত্র দাখিলা সেক্ষেত্রে 12,000 টাকা আমরা লিখবো। তারপর অন্যান্য হিসাবে হচ্ছে কি যন্ত্রপাতি এবং ব্যাংক জমা অতিরিক্ত সুদ দুটো মিলিয়ে হচ্ছে 6,500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন তাই না? ওকে। তারপর দেখেন প্রাপ্তবারটা হচ্ছে 600 টাকা। আমি এখানে একটা শূন্য বেশি দিয়ে ফেলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, লেখার ভুলের কারণে হয়ে গেছে। এখন দেখেন 6,000 যোগ 10,000 16,000, 16,000 যোগ 11,400, তাহলে কত হচ্ছে? 37,400 যোগ হচ্ছে 500 টাকা, তাহলে কত হচ্ছে? 27,900 টাকা। এখন দেখেন ডেবিট দিকের 3 কলামের যোগফল হচ্ছে 28,500 টাকা এবং ক্রেডিট কলামের 2 কলামের যোগফল হচ্ছে 28,500 টাকা। যেহেতু উভয় ক্ষেত্রে ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হয়েছে, তাহলে আমরা ধরে নেব আমাদের অঙ্ক সঠিক হয়েছে। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? না ওকে, ভেরি গুড। তাহলে অন্যরা সবাই বুঝতে পারছেন তো? আর একটা কথা বলে রাখি স্যার, আপনাদের জ্ঞাতার্থে, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা পত্রিকায় দেখেছেন, থাইল্যান্ডের পরীক্ষা পদ্ধতি দেখেছেন, ওরা স্কুলে পরীক্ষা নিচ্ছে বাক্স বানায়া, কোনো কোনো ক্ষেত্রে পলিথিন দিয়ে ঘেরাও দিয়া। তো আপনারা যেহেতু ক্লাস 10-এ আছেন এবং 8-এ যারা, তাদের জন্য হচ্ছে স্কুলে এসে পরীক্ষা দিতে হবে। আর পিএসসি হচ্ছে অটো পাস দিয়ে দেবে, বাকি যারা আছেন এরা বাসায় পরীক্ষা দেবে, বুঝতে পেরেছেন? তো আপনারা যেহেতু পিটেস্ট পরীক্ষা, কোন ধরনের নিয়ম বানাইবে? এটা তো আর আমরা কি পলিথিনের মধ্যে বসে পরীক্ষা দিব? হ্যাঁ, এখন হচ্ছে কি আপনারা শনিবারে একটা ভিডিও বার্তা পাবেন, মামুন স্যার ভিডিও করবে, আমি যাব, আমার সাথে কথা হয়েছে, আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে জানানো হবে যে কি সিদ্ধান্ত আপনাদের জন্য আসতেছে। আর এগুলা সবই বাদ দেন, মনে রাখবেন আপনার এই ফলাফল আজীবন আপনাকে বহন করতে হবে, তাই না? এটা কিন্তু চেঞ্জ করতে চাইলেও পারবেন না। আর অনেক ক্ষেত্রে অনেকে মান উন্নয়ন পরীক্ষা দেয়, সেক্ষেত্রে সমস্যা হয় বিভিন্ন। এবছর কেন যে ক্লাস 5-এ ইয়া করি নাই? ভর্তি হয়ে যান, ম্যাডামরা কোলে বসায় পড়াবে। আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে মোবাইলে দেখতেছে, নেক্সট মান্থে পরীক্ষা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ পরীক্ষা হবে। বিভিন্ন দেশে পরীক্ষা শুরু হয়ে গেছে, বাংলাদেশে শুরু হবে, চিন্তা করেন না। আর বিভিন্ন স্কুল, এগুলো কি আছে? জি স্যার, হ্যালো, বুঝতে পারেন? না, বিষয়টা কেমন জানি আসছিল ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দেওয়া শেষ। আপনারা এই ভিডিওগুলো আবার ইউটিউবে পাবেন। আপনাদের ইউটিউবে কোথায় পাবো? আমার নাম লিখেন, আমার নাম লেখেন, আপনারা একটা খাতায় লেখেন MOHI ভাওয়েল BE মহিব। ওইটা ওই যে আপনার হ্যাঁ মহিব, আগে সাবস্ক্রাইব করছি নাই। হ্যাঁ তারপর লেখেন চৌধুরী লেখেন, ওখানে গিয়ে লেখেন ক্লাস লেখা আছে, একটা প্লে লিস্ট আছে ক্লাস, অথবা দেখেন আপনাদের ইমোতে আমি অনেকের পাঠাই দিছি, অথবা আমার ফেসবুকে গ্রুপ থেকে পাবেন। আপনারা ওখান থেকে এই ক্লাসগুলোই পাবেন আলাদাভাবে। আচ্ছা, এবার আমরা চলে যাই ঘ নম্বরে চলে যাই। ঘ নম্বরে দেখেন এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বহি প্রস্তুত করতে বলছে। নগদান বহি তো আপনারা বুঝেন, নগদান হিসাব। এখন দেখেন এখানে 1 তারিখ থেকে, সময় নাই। হ্যাঁ হ্যাঁ 1 তারিখ থেকে হচ্ছে গিয়ে 15 তারিখ পর্যন্ত দেখেন তো 2 গড়া নগদান করা যায় কিনা। এখানে কি আছে? ব্যাংক আছে, ব্যাংক আছে না স্যার? ব্যাংক জমা অতিরিক্ত আছে, তার মানে কত করা হবে? 2 গড়া নগদান হবে। যদি 20 তারিখ আসতো তাহলে কিন্তু 3 গড়া হয়ে যেত। আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, তাহলে 2 গড়া নগদান বই আপনারা প্রস্তুত করে ফেলেন। আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে লেখেন তারিখ, প্রাপ্তিসমূহ বা বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদান হিসাব, ব্যাংক হিসাব, তারপর আবার তারিখ, প্রধান হিসাব বা বিবরণ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা,
নগদান হিসাব, ব্যাংক হিসাব। লিখেছেন এতটুকু? দেখেন 1 তারিখে কি আছে, হাতে নগদ 70,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। তাহলে আমরা লিখবো এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি, নগদ টাকা যেহেতু নিয়ে আসছেন, নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা লিখবো ক্রেডিট দিকে, নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি, ব্যাংকের কলামে হচ্ছে 20,000 টাকা। আপনারা চাইলে ব্যাকেট দিতে পারেন, ব্যাকেট দেওয়াটা আপনাদের জন্য ভালো হবে, ব্যাকেট দেন। তারপর দেখেন 8 তারিখে হচ্ছে পণ্য ক্রয় নগদে। তাহলে নগদে যেহেতু পণ্য ক্রয় করেছি, জাবেদা হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবে ক্রেডিট দিকে আমরা লিখবো এপ্রিলের 8 তারিখ ক্রয় হিসাব, যেটা নগদ টাকায় দিয়েছি, নগদের ঘরে লিখবো 30,000 টাকা। এতটুকু বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। তারপরে দেন 9 তারিখে যান, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তাহলে এটা কি কন্ট্রান্টি, জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এতটুকু বুঝতে পেরেছেন জাবেদাটা? ওকে, তাহলে আমরা প্রথমে দেখেন ব্যাংক হিসাব ডেবিট এসেছে, তাহলে আমরা কি করব? নগদান বইয়ের ডেবিট কলামে লিখবো বিবরণে করে নগদান হিসাব। আমরা চাইলে ক লিখতে পারি, চাইলে সি লিখতে পারি। টাকাটা হবে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকের দিকে। অনুরূপভাবে নগদান হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে, এই দুই গ্রাম নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবো এপ্রিলের 9 তারিখে ব্যাংক হিসাব কন্টেন্টের ক লিখতে পারি অথবা সি লিখতে পারি। টাকাটা হবে নগদের করে, নগদ টাকা চলে গেছে 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে একই দিকে নগদান বইয়ের ডেবিট কলাম এবং ক্রেডিট কলামকে উভয় দিকে কি করছে, প্রভাব বিস্তার করেছে। জন্য এটা হচ্ছে কন্ট্রান্টি বা বিপরীত দাখিলা। যে সমস্ত লেনদেন দ্বারা একই সাথে ব্যাংক এবং নগদকে বোঝায় বা প্রভাবিত করে, একটি বাড়ে একটি কমে অথবা একটি ডেবিট হয় অপরটি ক্রেডিট হয়, সেই ক্ষেত্রে এই ধরনের দাখিলাকে কি বলা হয়? কন্ট্রান্টি বা বিপরীত দাখিলা বলে। এটা আপনারা বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। 12 তারিখে যান, পণ্য বিক্রয় নগদে হচ্ছে 20,000 টাকা এবং চেকে হচ্ছে 15,000 টাকা। তাহলে বিক্রয় করেছি, তাহলে জাবেদা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, আর চেক হয়েছে, চেকটা হচ্ছে দাগ কাটা চেক, এর জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা নগদান বইয়ের এটা হচ্ছে কি আমরা ক্রয় করেছি নাকি, সরি বিক্রয় করেছি, তাহলে জাবেদা হবে এটা বিক্রয় করেছি না? হ্যাঁ, লেখেন 12 তারিখে লেখেন ডেবিট কলামে লেখেন নগদের ঘরে 20,000 টাকা, ব্যাংকের ঘরে বা চেকের ঘরে, চেক যেটা ব্যাংকের ঘরে লিখবেন 15,000 টাকা। আর এটা হয়েছে কেন? বিক্রয়ের কারণে। তাহলে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ নগদান বইয়ের ডেবিট কলামে লিখবো বিক্রয় হিসাব, অর্থাৎ যে খাত থেকে আমরা পেয়েছি সেই খাতের নাম হচ্ছে কি বিক্রয় হিসাব খাত। 12 তারিখ পর্যন্ত লিখেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। তারপর যান হচ্ছে 12 তারিখের পরে 15 তারিখে যান। 15 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 3,500 টাকা। তাহলে মালিক উত্তোলন করেছে আমাদের ব্যাংকের হিসাব থেকে, জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু, তাহলে 2 গণ অগ্রণ বইয়ের ক্রেডিট কলামে চলে যায়। এপ্রিলের 15 তারিখ লিখবো উত্তোলন হিসাব, টাকা লিখবো ব্যাংকের গলে 3,500 টাকা। লিখা শেষ? মেয়েরা লিখেছো? জি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখেন ডেবিট দিকের নগদের দিকে যোগফল হচ্ছে 90,000 টাকা। তাহলে আমরা এই 90,000 টাকায় ক্রেডিট দিকেও লিখবো। এখন আমরা ব্যালেন্স নির্ণয় করবো। ব্যালেন্স হচ্ছে কত আমাদের? ব্যালেন্স হচ্ছে নগদের ঘরে আমাদের 50,000 টাকা হচ্ছে আমাদের শর্ট, অর্থাৎ হাতে নগদ আছে, তাই না? তো লেখেন ব্যালেন্স সিডি 50,000 টাকা। অনুরূপভাবে ব্যাংকে দেখেন ডেবিট দিকের যোগফল হচ্ছে 25,000 টাকা, ক্রেডিট দিকের যোগফল কত দেখেন দেখি কত আছে। $23,500 পেয়েছেন না আপনারা? তাহলে ডেবিট দিকে টাকার পরিমাণ বেশি, তাহলে আমরা 25,000 টাকাকে আমরা ক্রেডিট দিকে আবার লিখবো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে শর্ট কত? শর্ট হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। লিখেছেন? লেখা শেষ? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এখন এই
এপ্রিল মাসের 30 তারিখে যে ব্যালেন্স সিডি আসে সেটাকে আমরা মে মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করে ফেলব। তাহলে ডেবিট দিকে যোগফল হচ্ছে কত? ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা এবং ব্যাংকে জমা আছে কত এখন আমাদের? 1500 টাকা। দেখেন আমাদের প্রথমে শুরু হয়েছিল ব্যাংক জমা অতিরিক্ত দিয়ে, কিন্তু শেষে কি হয়েছে? ব্যাংক জমা দিয়ে শেষ হলো, তাই না? ওকে, এতটুকু তো বুঝতে পেরেছেন? আমাদের আর 4 মিনিট আছে, আমরা শেষ করব। এটা বড় করে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। দিয়েছেন স্ক্রিনশট? স্যার কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়েছেন, তিনি একটু বাদ দেন, আমারটা চলুক। ওকে, ঠিক আছে। এতক্ষণ যারা মনোযোগ সহকারে শুনলেন সকলকে ধন্যবাদ। আপনাদের বাড়ির কাজ লেখেন। কি বাড়ির কাজ? বাড়ির কাজ লেখেন হচ্ছে 8 নাম্বারটা বাড়ির কাজ থাকবে আপনাদের। 8 পুরোটা? হ্যাঁ, 8 পুরোটা বাড়ির কাজ থাকবে। এটা আপনারা যদি কোনো সমস্যা হয় আমার চ্যানেল থেকে দেখে নিয়ে, আচ্ছা ঠিক আছে? কোনো সমস্যা হলে দেখে নিতে পারেন। ওকে স্যার। ওকে স্যার, পরিস্থিতি অনেক স্বাভাবিক না হলে পরীক্ষা কিভাবে হবে? স্যার আমি আপনাকে একটা কথা বলি, যদিও সত্য কথা, আমাদের সেই ব্যবস্থা নেই। আপনি দেখেন ব্রিটেন বা আমেরিকার মতো দেশে যেখানে যদি অ্যাম্বুলেন্স কল করেন 5 মিনিটের মধ্যে আপনার বাসায় চলে আসবে, আপনাকে নিয়ে যাবে, আপনার কোনো আত্মীয় স্বজন লাগবে না। ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত। আপনি এখন দেখেন একটা ঘটনা খুব মর্মান্তিক হয়েছে কিছুদিন আগে, যেটা হয়েছে এক বাবা তার সন্তানকে নিয়ে হাসপাতালে ঘুরেছে, কিন্তু কেউ ভর্তি করায় না। আমাদের চিকিৎসা ব্যবস্থা নেই বললে চলে। এখন আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় আসতে হলো? জীবন দিয়েছেন তিনি, বাঁচাবেন তিনি। অর্থাৎ আমরা সূরা মুলুক পড়বো, আপনারা সবাই শুনেন। ওখানে বলা হয়েছে কি, আল্লাহ প্রথমে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল ধর্ম একটা জিনিসকে মানে, সেটা হচ্ছে মৃত্যু। অন্য সব জিনিসের বেজাল থাকলো, এই মৃত্যু নিয়ে কারো কোনো বেজাল নাই। ঠিক আছে, বাধ্যতামূলক। দেখেন হিজাব নিয়ে কতজনে কত চুলকানি ছিল, দেখেন সবাই এখন পিপিএ পরে, শুধু একটা না, দেখেন কতগুলা পরা পরে। হাত মোজা পা মোজা ছিল, দেখেন এটা নিয়ে অনেকে কটাক্ষ করতো, এখন দেখেন হাত মোজা একটা না 2টা লাগাইতেছে। এখন ছেলেরাও পর্দা করে। হ্যাঁ, ছেলেরাও পর্দা করে মানে দেখেন যে মাথার মধ্যে টুপিও পরে, টুপি তো অরিজিনাল গুলো পরে আর কি, অপারেশন করতে যায় আর কি, মনে হয় কাঁচা বাঁধায়। যাক, সেটা অন্য হিসাব। তো সবকিছুর উপরে হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ ছাড়া এই মহামারী থেকে বাঁচানোর মতো তৌফিক কারো নাই, আর এই ক্ষমতা কারোর সাথে কাউকে দেওয়া হয় নাই। আপনারা আফসারি হুজুরের নাম শুনেছেন, উনি বলেছেন 40টা শর্ত পূরণ করলে এই মহামারী যাবে। এখন এই 40টা শর্ত কি কেউ পূরণ করতে পারবে? আপনি এটা ওনার ওয়াজটা শুনে নিন। রফিকুল্লাহ আফসারি হুজুর, উনি ওনার ফেসবুকে লিখেছেন 40টি শর্ত পূরণ করলে এই মহামারী দূর হবে, আল্লাহ দূর করবেন, এর আগে দূর করবেন না। কিরকম শর্ত স্যার? স্যার তাহলে মাঝখানে যে আসছিল যে 15 তারিখে এই মাসে স্কুল খুলবে, ওইটা? স্যার সরকার মাঝে মাঝে চায়, তবে আশা করা যায় আগস্ট মাসের 15 তারিখের আগেই স্কুল খুলবে, কারণ শেখ মুজিবুর রহমানের এখানে একটা শোকের দিবস আছে, জাতীয় শোক দিবস। আশা করা যায় এই শোক দিবসের আগে স্কুল খুলবে। আমাদের ধারণা আর কি, আশা প্রত্যাশা। যেহেতু শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছে, বেশি দিন আর রাখলে আরো সমস্যা হবে। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রেখেছে, আল্লাহ যা রেখেছেন তাই হবে। ওনার এক বিশেষ কিতাব আছে, ওই কিতাবে সব লেখা আছে। ইবলিস ওখান থেকে মাত্র একটা আয়াত পড়ছিল, বুঝতে পারছেন? যারা মুসলিম বিশ্বাসী তারা অবশ্য জানেন। আর ওনার একটা, আর যারা হচ্ছে অন্য ধর্মের আছেন, বিশেষ করে সনাতন ধর্ম, ওনারা জানেন ব্রহ্মা একটা কিতাব লিখেছিল প্রথমে, ব্রহ্মা ছাড়া আর কেউ ছিল না, পরে অন্যান্য দেবতা আসছে। ওনার হাতে বই আছে দেখবেন, ওটা দ্বারা মূলত সৃষ্টিকর্তাকে বোঝায়। তো ওই কিতাবে সকল পরিকল্পনা লেখা আছে। তো সকলে ভালো থাকবেন। জি স্যার। ঠিক আছে, আপনাদের সবার নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে, আচ্ছা স্যার, সবাই সুস্থ থাকবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।